প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই খুবই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দীর্ঘদিন ঘরে থেকে থেকে একেবারে বন্দি দশা আমাদের। তাই এই অনলাইন ভিত্তিক কার্যক্রম আমাদেরকে যেমন উপকৃত করছে, তদ্রুপ তোমাদের। আমরা যেমন শিক্ষার ভিতরে রয়েছি, ঠিক তদ্রুপ ঘরে বসে বসে তোমাদের এই যে পাঠক্রম, সেটা তোমরা সম্পন্ন করতে পারছো আশা করি। এই সময়ে একটু স্বাস্থ্যবিধি তোমাদের পালন করতেই হবে। তাই নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে এবং ঘর থেকে বেরোলে মাস্ক অবশ্যই। আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষ, লেখক মোতাহার হোসেন চৌধুরী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি কেন আমি গ্রহণ করেছি তোমাদের জন্য, তার একটি বিশেষ কারণ রয়েছে। কারণ জীবন সম্পর্কে যেমন আমরা উদাসীন, ঠিক তদ্রুপ প্রকৃতি সম্পর্কেও আমাদের উদাসীনতা কাজ করে। এর প্রেক্ষাপটেই জীবন ও বৃক্ষ প্রবন্ধটি আমাদের সামগ্রিক জীবনে অনেক মূল্যবান একটি প্রবন্ধ হিসাবে তোমাদেরকে যেমন কাজে আসবে তোমাদের, ঠিক তদ্রুপ আমাদেরও সাহিত্যিক জীবনে একটি সুখময় পাঠ্য। আমি মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে তোমাদের অল্প কিছু আলোচনা করব। তিনি 1903 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে জন্মগ্রহণ করেন। তিনি তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1956 সালে। তিনি বাংলা সাহিত্যে এমএ পাশ করেন। বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রকমের কার্যক্রম অংশগ্রহণ করেন। তবে বিশেষ করে তিনি শিক্ষাক্ষেত্রেই বেশি সময় কাটিয়েছেন। দেখা যায় শেষ জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার মতো প্রথিতযশা ব্যক্তি আমরা তাকে সেরকম জীবদ্দশায় শ্রদ্ধা বা ভালোবাসা দিতে পারেনি। তার বিখ্যাত প্রবন্ধ হচ্ছে সংস্কৃতি কথা, যে বইটি আমি তোমাদের দেখাচ্ছি। সংস্কৃতি কথা, এই সংস্কৃতি কথা বইটি বাংলা সাহিত্যের প্রবন্ধের দিকে একটি অসাধারণ বই। এই বইয়ের ভিতরেই তোমাদের জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি রয়েছে। এই বইটি দেখা যায় এখানে রয়েছে ব্যক্তি ও রাষ্ট্র, সাহিত্য সম্বন্ধে নানা কথা, মনুষ্যত্ব, স্বাধীনতা, জাতীয়তা ও সাম্প্রদায়িকতা, সম্মান ও আত্মসম্মান, তাছাড়াও কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং এমনকি শিক্ষা ও সংস্কৃতি বিষয় নিয়েও তার লেখনী রয়েছে সংস্কৃতি কথা। তাছাড়া তার আরো দুইটি বই রয়েছে। একটি হচ্ছে ক্লাইভ বেলের সিভিলাইজেশনের অনুবাদ সভ্যতা, আরেকটি হচ্ছে
বার্ট্রান্ড রাসেলের কনকুইস্ট অফ হ্যাপিনেসের অনুবাদ হচ্ছে সুখ। এ দুটি বইও মানুষকে আকৃষ্ট করেছে এবং তার মনন এবং মানসিকতার ভিতরে যে মনুষ্যত্ব রয়েছে তার প্রমাণ পাওয়া যায় এই সাহিত্যগুলো বা এই প্রবন্ধগুলো আমরা যদি পড়ি। দেখা যায় তাছাড়া বাংলা একাডেমি তার অপ্রকাশিত এবং প্রকাশিত গ্রন্থ নিয়ে একটি সামগ্রিক বই তারা বের করে পরবর্তী সময়। আমরা জীবন ও বৃক্ষ নিয়ে আলোচনা করার আগে আমরা আলোচনা করব প্রবন্ধ সম্পর্কে। প্রবন্ধ হচ্ছে এমন একটি বিষয় যা লেখকের নিজস্ব মতামত বা যুক্তি এখানে জ্ঞানগর্ভভাবে গদ্যে সাহিত্যে প্রকাশিত হবে। এখানে আমি বই থেকে যদি বলি, সাধারণত কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করিয়া লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাহাকেই প্রবন্ধ বলা হয়। অর্থাৎ কিনা কল্পনা ও বুদ্ধিবৃত্তি অর্থাৎ জ্ঞানকে তিনি এখানে নিয়ে আসবেন এবং লেখকের নিজস্ব মতামত বিষয়বস্তু সম্বন্ধে সে আত্মসচেতন এবং সেটা আত্মসচেতন অর্থাৎ কিনা তার সচেতনভাবে লেখক লিখবেন, তার ভিতরে কোনো পাগলামি বা উদাসীনতা থাকলে চলবে না এবং সেটা হবে নাতিদীর্ঘ অর্থাৎ কিনা খুব বেশি একটা বড় হতে পারবে না। তবে অনেক বড় বড় প্রবন্ধ রয়েছে যা সুখোপাধ্য। তবে প্রবন্ধ একটি বিষয় থেকে বিষয় অন্তরে না গিয়ে একটি বিষয় নিয়েই প্রবন্ধ সাধারণত আলোচনা করে এবং সেখানে পজিটিভ বিষয়কেই এবং মনন এবং মানসিকতাকেই গ্রহণ করে এই প্রবন্ধ সাহিত্যে। প্রবন্ধ সাহিত্য সর্বদাই মানুষকে কোনো না কোনো বিষয়ে জ্ঞান দান করে এবং অবশ্যই তা লেখকের ইচ্ছার উপর নির্ভর করবে সে কোন বিষয়ে জ্ঞান দান করবে। তো প্রবন্ধ সম্পর্কে আমরা যে ধারণা নিলাম, তারপর আসি আমরা এই জীবন ও বৃক্ষ এর সাথে প্রবন্ধ সাহিত্যের সম্পর্ক। জীবন ও বৃক্ষ আমরা যদি আলোচনা করি দেখব এখানে রয়েছে জীবনকে ঘিরে যে আলোচনা তার সাথে বৃক্ষের কি সম্পর্ক এ নিয়ে একটি নাতিদীর্ঘ একটি রচনা, যেখানে শুধু নাতিদীর্ঘ রচনাই নয়, বলা যাবে একটি বৃক্ষের গুণকীর্তন এবং বৃক্ষের সাথে মানবকুলের সম্পর্ক এবং প্রাণীকুলের কি সম্পর্ক তা বিশদভাবে অনুধাবন করি এই জীবন ও বৃক্ষ প্রবন্ধে। অবশ্যই এটি একটি সৃজনশীল সাহিত্য। এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে জানা যাবে এইটি যদি আমরা জীবন ও বৃক্ষ পড়ি তাহলে প্রথমেই রয়েছে লেখক পরিচিতি, লেখকের সামরিক জীবন দর্শন সহ সমগ্র কিছুই। যেমন এই লেখক তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন নামক একটি আন্দোলনের সাথে জড়িত ছিলেন, যার ফলে তিনি প্রবন্ধ সাহিত্য এত সুন্দরভাবে রচনা করতে পেরেছেন। তার পাশাপাশি তিনি যাদেরকে নিয়ে তিনি এই সাহিত্যগুলো রচনা করেছেন তাদের দু একজনের নাম বললেই না বললেই নয়। যেমন তিনি ছিলেন কাজী আব্দুল অদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল, আব্দুল কাদের, এমনকি কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে তার একটি সুসম্পর্ক ছিল। তাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পাশাপাশি যুগসৃষ্ট অর্থাৎ কিনা এই মুসলিম সমাজকে প্রগতিশীল বিষয়ে জ্ঞান দান করাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। আধুনিক সাহিত্য অর্থাৎ আধুনিকতায় নিয়ে আসার ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। তারা একটি পত্রিকা রচনা করতেন, শিক্ষা পত্রিকা, যে পত্রিকার মূল বিষয়বস্তু ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।
অর্থাৎ সীমাবদ্ধ জ্ঞান দিয়ে মুক্তি অসম্ভব। এই জায়গাটাই তিনি সর্বদাই তার প্রবন্ধ সহ বিভিন্ন সাহিত্যকর্মে তিনি বলে গেছেন এবং তার জীবদ্দশায়ও তিনি এই কাজটি করে গেছেন। তার লেখনীগুলো এজন্যই এত সুন্দর এবং মানুষকে আকৃষ্ট করেছে। এই যুগান্তকারী লেখক তিনি শুধু বাংলা সাহিত্যেই তিনি অনন্য অসাধারণ লেখাগুলো নিয়ে আসেননি, তিনি বিদেশি সাহিত্য সম্পর্কেও তিনি ধারণা ছিলেন। এজন্যই তোমাদের সিভিলাইজেশন ও কনকিউস্ট অফ হ্যাপিনেস এই বই দুটি তিনি অনুবাদ করেন এবং অনুধাবন করে মানুষকে তার মূল্য সম্পর্কে জ্ঞান দান করেন। আমরা আজকে এখন আলোচনা করব জীবন ও বৃক্ষ নিয়ে। জীবন ও বৃক্ষ, এখানে দেখা যায় যে আমরা যদি বই থেকে পড়ি যে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেয়া। সমাজে আমরা টিকে থাকতে পারি, এটা ঠিক আছে যে টিকিয়ে থাকতে হবে আমাদের, কিন্তু এখানেই মানুষের শেষ নয়। মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, অর্থাৎ তাকে এর বাইরেও কিছু কাজ করতে হবে। সে কাজগুলো হচ্ছে কি, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা। অর্থাৎ কিনা তোমাকে বিকাশ ঘটাতে হবে এবং অন্যকেও আগ্রহ জাগিয়ে তুলতে এবং নিজের ভিতরেও আগ্রহ সঞ্চার করতে হবে। তাই এখানে আরেকটি শব্দ আমি না বললেই নয় যে স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। অর্থাৎ আমরা মানুষ হতে পারি, কিন্তু জ্ঞানগর্ভ চিন্তা চেতনায় নির্ভর মানুষ খুব কমই আছে আমাদের সংসারে। আমাদের সংসারে কি রয়েছে দেখো, অহংকার। 3 ধরনের অহংকারের কথা তিনি বলেছেন: ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার ও জাতিগত অহংকার। ব্যক্তিগত অহংকার অর্থাৎ আমি এই, আমি সেই, আমি এই করেই, এ ধরনের অহংকার, অহংবোধ মানুষকে যেমন ধ্বংস করে, ঠিক তদ্রূপ আবার পারিবারিক অহংকার। পারিবারিক অহংকার কি, আমি এই বংশের ছেলে, আমার পরিবারে এই বাবা, এই করে আমার গোষ্ঠী, এই সমস্ত নিয়ে মানুষের একটা অহংকার কাজ করে। আরেকটি আছে জাতিগত অহংকার। জাতিগত অহংকার হচ্ছে আমি এই জাতি, আমি এই ধর্মের, আমি এই, আমি এই সেই। এই অহংকারগুলো মানুষকে মানুষ থেকে বিভেদ তৈরি করে। অর্থাৎ যেখানে সাম্যের গান গাবো, একে অন্যের পারস্পরিক আদান প্রদান এবং ভালোবাসার ভিতর দিয়ে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলবো, সেখানে আমরা কি করতেছি, দেখা যায় মানুষে মানুষে বিভেদ তৈরি করতে পেরেছি। এসব উড়ানোই হচ্ছে কিছু মানুষের কাজ। তবে এখান থেকে প্রেম ও সৌন্দর্য স্পর্শ এদের লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতি বুদ্ধি সম্পন্ন। এবং দেখো এদের স্থানে তাহলে কি করতে হবে, সূক্ষ্ম বুদ্ধি ও উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ। এদের স্থানে কাদের দিতে হবে, যাদের কাছে জীবনের বিকাশই মুখ্য। অর্থাৎ কিনা আমরা এই লেখাপড়া বা যে যে কর্মে রয়েছে, সেই কর্মে থেকেই আমরা পারস্পরিকভাবে একে অন্যের হাত যেমন বাড়িয়ে দেব, তদ্রূপ আমাদের চিন্তা চেতনাকেও আরো শ্রীবৃদ্ধি ঘটাবো। যেমন বৃক্ষেও এখানে কবি বা সাহিত্যিক নিজেই বলেছেন, সজীব বৃক্ষ, যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। অর্থাৎ একটি বৃক্ষের দিকে যদি আমরা তাকাই, সে কি করে, তার বৃদ্ধি আছে, সে সে অঙ্কুরোদ্গম থেকে শুরু করে আস্তে আস্তে তিনি তার কাণ্ডগুলো বিকশিত করে। তারপর গতি আছে, তিনি বেড়ে ওঠে। বিকাশ আছে, বিকাশ আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটায় তিনি। তারপর কি করে, ফুলে ফলে পরিপূর্ণ হয়, এমনকি সেই গাছটি ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যায়। তারপর কি করে, অপরের সেবার জন্য প্রস্তুত। অর্থাৎ কিনা এরপর ফল হওয়ার পর তিনি প্রস্তুত হন যে এই ফলটি যখন পাকবে তখন মানুষ বিতরণ করবে, এজন্য তিনি প্রস্তুত হন। এটা আমাদেরও কাজ যে কিভাবে, অর্থাৎ কিনা বলছেন
নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। অর্থাৎ কিনা একজন মানুষ হিসাবে যদি আমি আমার এই শিক্ষা, আমার সংস্কৃতি, এগুলো যদি মানুষের মাঝে বিতরণ না করি, তাহলে আমার সমগ্র কিছুই বৃথা। অর্থাৎ কিনা আমার শিক্ষা সংস্কৃতি অন্যকে দান করব, এবং এই শিক্ষা সে আবার অন্যকে দান করবে। এর ভিতর দিয়ে পড়ার ভিতর দিয়ে মানুষ একটি উৎকৃষ্ট প্রাণীতে পরিণত হবে। তাহলে এই সমাজ একটি ভালো সমাজে পরিণত হবে এবং বিনির্মাণ করতে পারবো একটি শুদ্ধ পরিবেশ এবং শুদ্ধ সংস্কৃতি। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। কিভাবে সহজ হয়? তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যায়। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতা এমন জীবন দৃষ্টান্ত আর নেই। বৃক্ষের দিকে যদি তাকাই, সে কিভাবে বেড়ে ওঠে, কিভাবে তার গতিময় জীবন, সে ঝড় ঝঞ্ঝা এবং আহ, প্রাকৃতিক যে প্রাকৃতিক সহ বৈরী আবহাওয়া সহ প্রাণীকুলের যে দুর্যোগ, সবকিছু মোকাবেলা করে আস্তে 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 একটি বড় বৃক্ষে পরিণত হয়। তারপর ফুলে ফলে ভরে ওঠে। এখন দেখো, একটি বড় বৃক্ষ হলেই চলবে না, তাকে ফুলে ফলে সমৃদ্ধ হতে হবে। তাকে যদি ফুল ফল না ধরে, তাহলে সেই বৃক্ষটি কিন্তু আমরা কেটে ফেলি। যেমন একটি আম গাছ, আম গাছের কিন্তু নামটি হচ্ছে আমের জন্য। অর্থাৎ কিনা তার মুখ্য বিষয় হচ্ছে আম। ঠিক তদ্রূপ মানুষেরও মুখ্য বিষয় হচ্ছে মনুষ্যত্ব। যে মানুষের মনুষ্যত্ব নাই, সে মানুষ মানুষই নয়। এরকম করে দেখা যায় বৃক্ষের দিকেই যদি আমরা অনুধাবন করি, বৃক্ষকে যদি আমরা সেই রকম ভাবে মোকাবেলা করি, দেখবা যে বৃক্ষের মাঝেই আমাদের বসবাস। বৃক্ষ কিভাবে অক্সিজেন দান করে, তাই গ্রহণ করে আমরা এই পৃথিবীতে টিকে আছি। দেখো, তবে এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তিনি কিছু বক্তব্য দিয়েছেন। যে তিনি বলেছেন যে ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। হ্যাঁ, তিনি ফুলের ফোঁটায় নয়, তিনি ফুল, এই যে বিষয়গুলো, তার মানে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধি হয়। তিনি বুঝতে চেয়েছেন যে নদীর গতিতে, নদীর গতির সাথে তিনি মানুষের জীবনের তুলনা করেছেন। কিন্তু তিনি বলেছেন, বিশেষ করে মোতাহার হোসেন, নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষে ফুল ফোটা হয় ততটা স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। এটা হলো রবীন্দ্রনাথের কথা। কিন্তু আমাদের মোতাহার হোসেন চৌধুরী তিনি এই বিষয়ে বলেছেন, উত্তরে বলেছেন, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায়। অর্থাৎ কিনা এটি একটি গভীর কথা, মননের কথা। আমরা যে আমাদের প্রত্যক্ষ যে চক্ষু, এ দিয়ে যদি আমরা অনুধাবন করি, বোঝা যাবে না। আমাদের ভিতরে একটি ত্রিনয়ন আছে, তৃতীয় নয়ন, সেখান থেকে অনুধাবন করতে হবে, অনুভূতির চক্ষু দিয়ে অনুধাবন করতে হবে যে নদীর সাথে নয়, বৃক্ষের সাথে মানুষের সুসম্পর্ক। নদীর শুধু গতিই রয়েছে, কিন্তু নদীর শেষে মিলিত হয় গিয়ে সাগরে, সেখানে নদীর আর অস্তিত্ব থাকে না। কিন্তু বৃক্ষ তার ফুলে ফলে ভরে সে মানুষকে দান করে। নদী কিন্তু শুধু বিসর্জনই দেয়, আত্মবিসর্জনেই পৃথিবীটা। কিন্তু এর ভিতর দিয়ে নদীর অস্তিত্ব আর থাকে না। সে মিষ্টি পানির নদী, নদীর পানিটি লবণাক্ত হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে, কিন্তু বৃক্ষের ক্ষেত্রে সেটা নয়। যেমন দেখো, অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষে অভিব্যক্তি, নদীতে নয়। অর্থাৎ কিনা সাধনাও একটি মূল কাজ। যখন গবেষণা বা সাধনা আমরা করি, তখন আত্মনিবেদন করি, ঈশ্বরের প্রতি হতে পারে, আমাদের আত্মাকে আমরা স্রষ্টার কাছে নিবেদন করি এবং প্রকৃতির সাথে মিশে যাই আমরা। তখন এই নিবেদনের ধীর স্থিরভাবে আমাদের মনোজগতে
একটি রসময় পরিবেশ সৃষ্টি হয়, যার ভিতর দিয়ে আমাদের একটি পরিবেশ একটি অনুরণন সৃষ্টি করে। এই অনুরণনেই আমাদের মন মানসিকতাকে বৃদ্ধি করে এবং মনের আকুতিগুলো আমাদের লেখনী হোক, আমাদের গবেষণা হোক, তার ভিতর দিয়ে মানুষকে বিতরণ করি। এজন্যই বৃক্ষের যে এই আস্তে আস্তে বেড়ে ওঠা, এর পাশাপাশি যে মানুষের যে সাধনা, এর তুলনীয় বিষয়। দেখো, সাধনার ব্যাপারে প্রাপ্তি একটি বড় জিনিস। নদীর সাগরে পতিত হওয়া সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না, সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। আমি একটু যে কথা বলেছিলাম যে নদী সে শুধু আত্মবিসর্জনই দেয়। এখানে দেখো, বৃক্ষে প্রাপ্তি ও দান, সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না, যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ কিনা তিনি যা অর্জন করেছেন তাই তিনি দান করেন। আমি এই পৃথিবীতে এসে যা যা আমি গ্রহণ করেছি, আমি যদি খারাপ কিছু গ্রহণ করি তাই কিন্তু মানুষের মাঝে আমি বিতরণ করি। আবার আমি যদি ভালো কিছু আমি গ্রহণ করে থাকি, আমার শিক্ষা দীক্ষা সংস্কৃতি, তাই কিন্তু আমি মানুষের মাঝে বিতরণ করব। এজন্যই তো বলা হয় যে কি বলছে, যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ আমি যা গ্রহণ করেছি এই পরিবেশ থেকে, তাই আমি দান করেছি এবং এই দানের কোনো বিনিময় হতে পারে না। এই দান হচ্ছে কি, মানুষের একেবারে নিজস্ব চিন্তা চেতনার অনুভূতি, বৈশিষ্ট্য, যা একজন মানুষকে একজন মানুষ থেকে পার্থক্য করে। যেমন ওই মানুষটি ভালো, ওই মানুষটি খারাপ, এই যে পার্থক্যটি তৈরি করে, এটি তার দানের জায়গা থেকে। তিনি যে অর্জন করেছেন, এই অর্জনটি শুধু মুখ্য বিষয় নয়, অর্জনের পাশাপাশি তিনি কি দান করলেন, এর ভিতর দিয়ে একজনের মানুষের মনুষ্যত্ব সুস্পষ্টভাবে বিবেচিত হয়। দেখো, বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তা স্পষ্ট তিনি করে যাননি। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনান। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। অর্থাৎ জীবন ও ধর্ম একই সূত্রে গাথা। আমি কোন বৈশিষ্ট্যের মানুষ, এটা আমার জীবদ্দশায় আমি প্রমাণ করে যাই, কিন্তু আমি বুঝি না। কিন্তু মানুষ সেগুলো অবলোকন করে এবং পরবর্তীতে মানুষ সেই কাজগুলোই ব্যাখ্যা করে আলোচনা সমালোচনার ভিতর দিয়ে। দেখো, এখানে বলছে কি, প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা, জীবজন্তুর বৃদ্ধির উপর তাদের নিজের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপর নিজের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। সুন্দর একটি কথা। দেখো, বৃক্ষ তিনি প্রকৃতি নির্ভর হয়ে আস্তে আস্তে বেড়ে ওঠে ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে। মানুষও আস্তে আস্তে ছোটবেলা থেকে বড় হয়ে হয়ে আস্তে আস্তে বড় ওঠে লম্বায়। কিন্তু এর পাশাপাশি একটি বিষয় মানুষ নিজেই তৈরি করে, সেটা হচ্ছে আত্মিক অর্থাৎ মনোজাগতিক বৃদ্ধি। হ্যাঁ, আত্মিক। মানুষকে আত্মার সৃষ্টি করে নিতে হয়, তাই তার তৈরি। সুখ দুঃখ আনন্দ বেদনা উপলব্ধির ফলে অন্তরে যে পরিপক্কতা, তাই তো আত্মা। আত্মা কি? আত্মা হচ্ছে অনুভূতি। অর্থাৎ কিনা মানুষের বিভিন্ন রকমের সুখ দুঃখ আনন্দ বেদনার যে অনুভূতি, যে তীব্র অনুভূতি প্রকাশ, যে অনুভূতিগুলো সে অনুধাবন করে, সেই অনুভূতিগুলো যে তার ভিতর জাগ্রত হয়, এটাই হচ্ছে আত্মা। আত্মাই একজন মানুষকে সুখের জায়গায় নিয়ে যায়, কষ্টের জায়গায় নিয়ে যায়, আনন্দের জায়গায় নিয়ে যায়, ভালোবাসার জায়গায় নিয়ে যায়। অর্থাৎ আত্মাকে পরিপুষ্ট করতে পারলেই তিনি মানসিকভাবে বেড়ে ওঠেন। এই এই জিনিসটাই তিনি বুঝাতে চেয়েছেন যে জীবন ও বৃক্ষ। অর্থাৎ কিনা বৃক্ষের বৃদ্ধি শুধু দৈহিক, আর মানুষের বৃদ্ধি দৈহিক এবং আত্মিক দুই ভাবে। যে ব্যক্তি শুধু দৈহিক বৃদ্ধি ঘটিয়েছেন তিনি স্থূল বুদ্ধি সম্পন্ন, আর যে ব্যক্তি
দৈহিক বৃদ্ধির পাশাপাশি আত্মিক বৃদ্ধি অর্থাৎ নিজেকে শুদ্ধ পরিপুষ্ট করেছেন, তিনি হচ্ছেন পরিপূর্ণ পরিপক্ক মানুষ। অর্থাৎ পরিপূর্ণরূপে তিনি মনুষ্যত্ব গ্রহণ করেছেন এবং মানুষ হিসেবে তিনি পৃথিবীতে তিনি বিচরণ করছেন এবং তার দ্বারাই এই পৃথিবী, এই সমাজ কিছু পেয়ে থাকবে। দেখো তিনি বলছেন কি, যে এই আত্মার ফল স্রষ্টার উপভোগ। এই আত্মার ফল অর্থাৎ আত্মা যে কাজগুলো করবে সেটাই স্রষ্টার পরে নিবেদন করা হয়। আত্মাকে তুমি আত্মিকভাবে যদি শুদ্ধ না হতে পারো, তাহলে বাহিরের তোমার লিবাস দিয়ে তুমি এই ঈশ্বরকে, স্রষ্টাকে মুগ্ধ করতে পারবে না। এজন্যই বলা হয় আত্মাকেই বৃদ্ধি করতে হবে। দেখো, কেননা তাতে আত্মার উন্নতি হয় না। এই যে একটা বিষয় এখানে বলছেন যে বিজ্ঞান মানুষকে আত্মার উন্নতি ঘটাতে পারে না। কারণ কি, দেখো যে জীবনে দেখো বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। কেন? তাতে আত্মার উন্নতি হয় না। একজনে একটি বিজ্ঞান কি করে, বোম তৈরি করেছে, তাতে আত্মার উন্নতি কতটুকু হয় জানি না, তো মানুষকে ধ্বংস করার একটা পায়তারা তারা করে। এই যে জায়গাগুলো বিজ্ঞান এবং শিল্প সাহিত্য, এজন্যই বলা হয় যে বিজ্ঞানের থেকে সাহিত্য এবং শিল্প সংস্কৃতি অনেক বড় মানের। হ্যাঁ, দেখো তাই তা হয় সাহিত্য শিল্পকলা দ্বারা, তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। এই যে বিষয়গুলো শিক্ষাক্ষেত্রে তাহলে কি হবে, সাহিত্যের কেন এত মূল্য? অনেকেই বলে থাকেন সাহিত্যের ভিতর দিয়ে কি পাওয়া যায়। সাহিত্যের ভিতর দিয়ে মানুষের অনুভূতি জাগ্রত হয় এবং এই অনুভূতি একজন মানুষকে অন্য মানুষের কাছে দ্বার প্রান্তে নিয়ে যায়। যে ব্যক্তি, যে বৈজ্ঞানিক সাহিত্য মনস্ক, সেই বৈজ্ঞানিকেই বিজ্ঞান মনস্ক হয় এবং সমাজ মনস্ক হয় এবং তার দ্বারাই সমাজে একটা ভালো কিছু প্রতিষ্ঠা লাভ করে। তাই বলা যায় যে একজন বিজ্ঞানীকেও অবশ্যই সাহিত্য নির্ভর হতে হবে। এজন্যই সক্রেটিসের দাম, এজন্যই বলা হয় অ্যারিস্টটল কথা। তো যাই হোক, আমরা এ বিষয়ে আমরা যে আজকে বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো লেখক পরিচিতি, প্রবন্ধ সম্পর্কে ধারণা, সৃজনশীল সাহিত্য কি, প্রকৃতি ও মানুষের মেলবন্ধন, মনুষ্যত্বের বিকাশ। এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আর একটি বিষয় তোমাদের না বললে নয়, যে অনুধাবন, স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে তোমাদের, যে স্বল্প প্রাণ স্থূল অর্থাৎ কিনা শুধু তার প্রাণের ভিতরেই সে যতদিন জীবিত আছেন ততটুকুই তার প্রাণ, স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় অর্থাৎ জোর যার মুল্লুক তার। এই বিষয় এইগুলো নিয়েই সব থেকে সমাজে বেশি মানুষ সোচ্চার, কিন্তু মনুষ্যত্বের বিকাশে তারা নেই। আরেকটি বিষয় হচ্ছে সজীব বৃক্ষ, যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে এবং ফুলে ফলে ভরে ওঠে, সেবার জন্য প্রস্তুত, তাই হচ্ছে বৃক্ষ। অর্থাৎ কিনা একটি বৃক্ষ যেমন কিভাবে প্রস্তুত হয় মানুষকে দান করার জন্য, তদ্রূপ একজন মানুষকেও তো সেইভাবে পরিপূর্ণ বিকাশ করে তা আবার বিতরণ করতে হবে। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। আমরা যদি বৃক্ষের দিকে তাকাই তাহলে আমাদের জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হবে। যখনই আমি কোনো সমস্যা পড়বো একটু বৃক্ষের দিকে তাকাবো, যে বৃক্ষটি কিভাবে বেড়ে উঠেছে আস্তে 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 করে, কত ধীর স্থির ভাবে, এবং কিভাবে তিনি বেড়ে উঠে আবার তার এই বৃদ্ধির যে ফলটুকু মানুষের মাঝে কিভাবে বিতরণ করেছেন, এটি হচ্ছে বৃক্ষের তাৎপর্য। গোপন ও নীরব সাধনা, অর্থাৎ কিনা বৃক্ষ যেমন গোপন ও নীরবে সাধনা করে, মানুষকেও তদ্রূপ গোপন ও নীরবে সাধনা করতে হবে। তাহলেই ঈশ্বর, প্রকৃতি বলো, স্রষ্টা বলো, তার উপভোগ্য হবে তোমার নিবেদন। যা তার প্রাপ্তি তাই তার দান, অর্থাৎ কিনা আমি যা অর্জন করেছি তাই আমি দান করব। আমি যদি দান না করি তাহলে আমার অর্জন সমগ্র কিছুই বৃথা। এই সমাজে আমি কিছুই যদি না দিতে পারি তাহলে আমার দ্বারা এই সমাজ কোনো উপকৃত হলো না। মানুষের বৃদ্ধি দৈহিক নয়, আত্মিক। অর্থাৎ কিনা
এখানেই একটি পার্থক্য তৈরি করেছেন বৃক্ষের সাথে এই মোতাহার হোসেন চৌধুরী, যে মানুষের বৃদ্ধি শুধু দৈহিক বৃদ্ধিও নয়, তার পাশাপাশি আত্মিক বৃদ্ধি, যাই পৃথিবীকে একজন মানুষকে শ্রেষ্ঠ প্রাণী বা শ্রেষ্ঠ জীব হিসেবে পরিগণিত করেছে। অর্থাৎ যার আত্মিক বৃদ্ধি ঘটেনি সে সমাজের শ্রেষ্ঠ মানুষ নয়, সে স্থূল বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি। অর্থাৎ কিনা তিনি বৃক্ষের মতোই রয়েছেন। বৃক্ষের যে পার্থক্য মানুষের ভিতরে, যে বৃক্ষের দৈহিক বৃদ্ধি আর মানুষের কি হচ্ছে দৈহিক বৃদ্ধির পাশাপাশি আত্মিক বৃদ্ধি, এই আত্মিক বৃদ্ধিই হচ্ছে জীবন ও বৃক্ষ এই প্রবন্ধের মূল উপযোগ্য বিষয়, যে তোমাকে আত্মিক বৃদ্ধি ঘটাতে হবে। যাই তুমি করো না কেন তোমার জীবদ্দশায়, তুমি বিজ্ঞানী হও, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই কিছু হও, যা হবে মানব কল্যাণে, মানব সেবায় তুমি নিয়োজিত থাকবে, তোমার দ্বারা সমাজ উপকৃত হবে, তুমি নিজে উপকৃত হবে, এবং তোমার এই যে স্বপ্রাণ, তোমার প্রাণ, তুমি মরে গিয়েও বেঁচে থাকবে মানব সমাজে, অমর হয়ে যাবে তুমি যদি আত্মিক বৃদ্ধি ঘটাতে পারো। এখানে কিছু আছে, যেমন শব্দার্থ যদি আমরা দেখি, যে স্থূল বুদ্ধি, মনুষ্যত্ব, সৃজনশীল, তপবন, আত্মিক, পরিপক্ক, এই শব্দগুলো আমরা যদি, স্থূল বুদ্ধি হচ্ছে সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ অগভীর জ্ঞান সম্পন্ন, যার বুদ্ধি বিবেচনা একটু কম। তারপর দেখো আরেকটি রয়েছে কি মনুষ্যত্ব। মনুষ্যত্ব হচ্ছে মানবোচিত সৎ গুণাবলী, মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য বা গুণ থাকা দরকার সেগুলো হচ্ছে মনুষ্যত্ব। আরেকটি হচ্ছে সৃজনশীল, অর্থাৎ নির্মাণ, কোনো কিছু বিনির্মাণে যার মন রয়েছে সেটা হচ্ছে সৃজনশীল, অর্থাৎ সৃষ্টিশীল কাজ। তারপরে হচ্ছে তপবন, অর্থাৎ তপের নিমিত্তে বন,